নিউ ইয়র্কের বুকে অর্থাৎ ম্যানহাটনে গুলি করে হত্যা করা হয়েছে ইউনাইটেড হেলথ কেয়ার ইন্স্যুরেন্সের সিও থমসনকে। ব্রায়ান থমসনকে গুলি করা হয়েছে গতকালকে। এখন পর্যন্ত আততায়ীকে ধরতে পারেনি পুলিশ, তবে ব্যাপক অনুসন্ধান চলছে। এর মধ্যেই $10,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং এনওয়াইপিডির পক্ষ থেকে আততায়ীর 3টি ছবিও প্রকাশ করা হয়েছে। এটি যেমন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা দৃশ্য, অন্যদিকে আজকেই বৈঠক করেছেন সেনেটরদের সাথে ট্রাম্পের নতুন ঘোষিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির দুই কর্তা অর্থাৎ ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী। তারা 60 পৃষ্ঠার একটি প্রপোজাল সেনেটরদের সামনে উত্থাপন করেছেন, যেটি দেখার পর সেনেটররা ভেরি ইমপ্রেসিভ হিসেবে এটিকে উল্লেখ করেছেন, যেটি নিয়ে এর মধ্যেই আলোচনা চলছে নির্বাচনের ঠিক আগে থেকে, যে এই ডিপার্টমেন্ট, যেটি সরকারি ডিপার্টমেন্ট নয় কিন্তু নাম দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, তারা বলছে যে সরকারের $3 ট্রিলিয়ন ব্যয় সংকোচন তারা করতে পারবে। কতটা সেটি করতে পারবে সেটি নিয়ে নানা প্রশ্ন আছে, যদিও এর মধ্যে রিপাবলিকান সেনেটররা তারা একমত হয়েছেন। তারা বলছেন যে এই প্রস্তাবনাগুলো যেগুলো দিচ্ছেন ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী, সেগুলোকে যদি কার্যকর করা যায় তাহলে সরকারের জনবল কমিয়ে আনা যাবে, দক্ষতা বাড়ানো যাবে। কতটা বাড়ানো যাবে সেটি নিয়ে আলোচনা করার যথেষ্ট সুযোগ আছে। অন্যদিকে এখন পর্যন্ত ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেটের নিয়োগটি অনেকটুকুই বিতর্কের ঊর্ধ্বে উঠা যাচ্ছে না, কারণ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে মাদক, যৌন কেলেঙ্কারি, তার পাশাপাশি তিনি মন্তব্য করছেন যে নারীদেরকে মিলিটারিতে অর্থাৎ কমব্যাট রোলে তিনি দেখতে চান না। একজন ডিফেন্স সেক্রেটারি যদি এটি দেখতে না চান তাহলে শেষ পর্যন্ত তার বিষয়ে সেনেটরদের অবস্থান কি হবে সেটিও অনেকটা ঝুলে আছে। এইসব বিষয়ের পাশাপাশি আলোচনা করব বাংলাদেশ নিয়ে। বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নানা বিষয় প্রতিদিনই ঘটছে, তবে সবশেষ যেটি ঘটছে সেটি হলো একেবারেই ভারতের সঙ্গে মুখোমুখি অবস্থান বাংলাদেশ সরকারের, এবং এটি নিয়ে দুদেশের মধ্যে কূটনৈতিক নানা আলাপ আলোচনার পাশাপাশি যেটি হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি সব দল, সব ধর্ম, সব ছাত্র সংগঠন তাদের নিয়ে বসছেন, সবাই মিলে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন, এবং এরই প্রেক্ষিতে যে বিষয়টি চলে আসছে আলোচনা সেটি হলো জাতীয় সরকারের একটি গুঞ্জনও আছে। এইসব বিষয় নিয়ে কথা বলবো আজকের টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ইহসান জুয়েল, এবং আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ইন্ডিয়ানার সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, এবং একই সাথে আছেন বাংলাদেশ ল সোসাইটি ইউএসএর জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটি হলো ম্যানহাটনে ইউনাইটেড হেলথ কেয়ারের সিও ব্রায়ান থমসনকে গুলি করা, এবং গুলি শেষে আততায়ী যে মেসেজটি দিয়েছে সেখানে 3টি শব্দ খুব গুরুত্ব পেয়েছে: ডিনাই, ডিফেন্ড অ্যান্ড ডিপোজ। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে কোনো রকম অসন্তোষ থেকে তাকে হয়তো গুলি করতে পারে, যদি স্পষ্ট কোনো কারণ এখনো আইন শৃঙ্খলা বাহিনী পায়নি। তবে এটি নিয়ে আমাদের হাতে যে KFF এর একটি পোল আছে, যে পোলে বলা হচ্ছে যে আমেরিকার 2/3 মানুষই হেলথ কেয়ারের সেবা নিয়ে নিজেদের অসন্তোষ জানাচ্ছেন। অর্থাৎ তারা বলছেন কোনো না কোনোভাবে হেলথ কেয়ারের বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে জানতে চাই সেটি হলো একেবারেই ম্যানহাটনের বুকে এরকম একটা হত্যাকাণ্ড, এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে খুন করে আততায়ী এখনো পলাতক, এখনো তাকে ধরা সম্ভব হচ্ছে না। এটি কি আমেরিকার আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির যে কথাটা বলা হয় বারবার তারই একটি দৃষ্টান্ত কিনা? ধন্যবাদ জুয়েল ভাই, এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে। ইদানিং নিউ ইয়র্ক সিটির মধ্যে আমরা যদি অবলোকন করি, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন জায়গায় বেশ অবনতি কিন্তু আমরা দেখছি। যারা খেটে খাওয়া মানুষ তাদের বিরুদ্ধে যেখানে সেখানে অন্যায় হচ্ছে, হেড ক্রাইম হচ্ছে, এবং এগুলো কেন যেন ইদানিং একটু বেশি বেড়ে গেছে। নট অনলি দ্যাট, আমাদের নিউ ইয়র্ক সিটির যে মেয়র আছে আপনি জানেন, তার অভিযোগ নিয়ে নিউ ইয়র্ক সিটির মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। এই সময়ে যখন একজন হেলথ কেয়ার ডিপার্টমেন্টের একজন চিফ বা সিও কে যখন এইভাবে হত্যা করা হলো ম্যানহাটনের মতো জায়গায়, যেখানে প্রত্যেকটা ইঞ্চি জায়গা সার্ভিলেন্স ক্যামেরার মধ্যে বলা হয় যে যুক্ত থাকে, সেখানে একজন হত্যা করে গায়েব হয়ে গেল, এটা খুবই দুঃখজনক। এটা প্রমাণ করে যে আমাদের আসলে ম্যানহাটনের মতো যেটা জায়গা, যেটাকে আমরা ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সেন্টার কিংবা যেখানে ইউনাইটেড নেশনস আছে, আমরা এটাকে ওয়ার্ল্ড পলিটিক্যাল সেন্টারও বলি, সেই জায়গায় এরকম একটা হত্যাকাণ্ড ঘটিয়ে একজন আত্মাই সেখান থেকে উধাও হয়ে গেল, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি প্রমাণ করে। এবং হেলথ কেয়ার নিয়ে একটা অসন্তুষ্ট আছে এই দেশের মধ্যে, এবং কারণ হেলথ কেয়ার কোম্পানিগুলো কখনো লুজার হয় না এবং তারা সবসময় উইনার হয়। কিন্তু তারপরেও আমাদেরকে তো চুজ করতে হবে। ওবামা কেয়ার যতদিন ছিল,
ওবামা কেয়ার বর্তমানও আছে, এবং ওবামা কেয়ার মানুষকে, বেশিরভাগ মানুষকে এই দেশকে ভালো হেল্প করতে পেরেছে। কিন্তু প্রাইভেট যেসব হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এদের নিয়ে কিন্তু একটা ডিস্যাটিসফ্যাকশন, একটা অস্থিরতা এবং মানুষের মধ্যে একটা মানে উত্তাপ আছে। হয়তো সেই জায়গা থেকেই হয়তো এই ঘটনা হয়েছে বলে আপাতত আমি মনে করছি। জি, কিন্তু নিঃসন্দেহে অসন্তোষ থেকে কোন রকম খুন এরকম ঘটনা আসলে কাঙ্ক্ষিত নয়। এটা কেউই চান না যে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন, কারণ আইনের শাসন প্রতিষ্ঠাটাই তো বড় কথা। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে জানতে চাই এই বিষয়ে যদি আপনি কিছু যোগ করতে চান, এই ধরনের পরিস্থিতি আসলে কতটা কাঙ্ক্ষিত? প্রথমত, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে এটা তো খুবই দুঃখজনক। বিশেষ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি দেশ হচ্ছে আমেরিকা, এবং তার কাছে সবচেয়ে সফিস্টিকেটেড সূক্ষ্ম তথ্য প্রযুক্তি রয়েছে। এবং আমরা খুব আশাবাদী যে আমেরিকান গভর্নমেন্ট, বিশেষ করে নিউ ইয়র্ক গভর্নমেন্ট, বিভিন্ন ধরনের প্রযুক্তি, যেমন এখন তারা ডিএনএ টেস্ট করছে, কিছু স্যাম্পল কালেক্ট করেছে, তো সেটা দিয়ে হয়তো তারা এটার একটা ক্লু উদ্ধার করার চেষ্টা করবেন। তো আমি বরং এই ঘটনার সাথে রিলেটেড কিছু যে স্পেকুলেশন, জল্পনা কল্পনা চলছে যে এটা খুব সম্ভবত ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির যে ব্যাপারে যে সাধারণ মানুষের যে ক্ষোভ বা অসন্তুষ্টি অথবা এর যে ক্রিটিসিজম আছে, সেটার কিছু বাস্তবতার উপরে কিছু আলোকপাত করতে চাই। দেখুন, আমি হচ্ছে যে আমার একটা ক্লাস পড়াই, কালচার অ্যান্ড হেলথ কমিউনিকেশন। তো এই ক্লাসটা পড়াইতে গিয়ে আমি এরকম আমেরিকার যেই হেলথ সেক্টরের যে বাস্তবতাগুলো, এটা আসলে সত্য কথা বলতে সাধারণ মানুষের কাছে এটা অনেকটা এই জিনিসটা অনেকটা হচ্ছে যে লুকায়িত, বা তাদের সামনে একটা পর্দা রাখা হয়েছে। পর্দা রাখাতে মানুষ যেটা বুঝে তার এক্সপিরিয়েন্স থেকে বুঝে। যেমন আমার হেলথ ইন্স্যুরেন্স না থাকলে আমি সাফার করব, আমার ফ্যামিলি মেম্বার সাফার করবে, বা আমার আত্মীয় স্বজন সাফার করবে। সেই জায়গা থেকে আমি বুঝতে পারবো যে আমার এই জিনিসটা নেই। কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের পেছনে যে লজিক, যে যুক্তিগুলো পেশ করে যে ইন্ডাস্ট্রিটাকে দাঁড় করানো হয়েছে, এটাকে অনেকে খুব যোগ করে বলে স্ক্যাম ইন্ডাস্ট্রি, যে মানুষের পকেটের সমস্ত টাকাগুলো নিয়ে যায়। আমি জাস্ট একটা এক্সাম্পল দেবো, যে দেখুন, আমি ইউনিভার্সিটি প্রফেসর, আমার বেতন যতটা না, তার প্রায় অর্ধেকের মতো আপনার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে চলে যায়। মানে বিষয়টা কি আমি দেই না, আমি হয়তো একটা ছোট অংশ দেই, কিন্তু আমার পক্ষে আমার এমপ্লয়ার সবচেয়ে বেশি অংশটুকু তারা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আপনার হচ্ছে পে করে। তো আপনি এটা হচ্ছে একজন ইউনিভার্সিটি প্রফেসরের বক্তব্য বলছি, কিন্তু আপনি যদি অর্ডিনারি আমেরিকানসদের বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন, যে এটা মোস্ট রিসেন্ট যে ইলেকশন হলো আমেরিকাতে, সেটাতেও এটার ব্যাপারে অনেক ধরনের বিশেষজ্ঞ মতামত আছে, অনেক ধরনের বিশ্লেষণ আছে, যে আমেরিকার একটা ক্লাসকে ডেমোক্রেটিক পলিটিক্স রিপ্রেজেন্ট করে নাই, বা তারা অ্যাড্রেস করে নাই। সেটার একটা রিয়াকশন হিসেবে, অনেকগুলো কারণের মধ্যে একটা রিয়াকশন হিসেবে তারা হচ্ছে ইলেকশনে ট্রাম্পকে বেছে নিয়েছে। এখন ট্রাম্প কি করবে সেটা সময়ের সাথে আমরা দেখতে পাবো, সেটা অন্য বিষয়। কিন্তু পাবলিককে বলার ক্ষেত্রে ট্রাম্প যে সাকসেসফুল, এটা অনেকটা অবভিয়াস। তো হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ সেক্টরে যে একটা মানুষের যে বঞ্চনা আছে, মানুষের যে কষ্ট আছে, মানুষ যে নানাভাবে এটা এই আপনার হচ্ছে যে এটার বঞ্চনার শিকার হচ্ছে, সেটা অনেকটা অনুমেয়। তো এই হত্যাকাণ্ডটা এর সাথে জড়িত কিনা সেটা আসলে বলা খুবই মুশকিল। এর সাথে হয়তো হতে পারে এরকমও যে হেলথকে ঘিরে বা হেলথ ইন্স্যুরেন্সকে ঘিরে নানা ধরনের কম্পিটিং ইন্টারেস্ট বা ভেস্টেড ইন্টারেস্ট আছে। কারা কিভাবে জড়িত এটা আমাদের জন্য বলা খুবই মুশকিল। কিন্তু আমি যদি পাবলিকের সাইড থেকে বলি, যে এটা সিটিজেনদের পক্ষ থেকে যদি বলি, সেটা বলবো যে আসলে আমেরিকার গভর্নমেন্টের এই হেলথ সেক্টরের বিষয়টাকে অনেক বেশি সিরিয়াসলি নেওয়া দরকার। আপনি আরেকটা জিনিস আমি বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আর একটা এক্সাম্পল দিই, যেমন ডেন্টাল। হ্যাঁ, আমি আমার ওয়াইফকে নিয়ে ডেন্টালের এক ডেন্টিস্টের কাছে গেলাম, খুবই নাইস। সে আমাকে বললো যে তোমার যে প্রবলেমগুলো, এগুলোতে ইন্স্যুরেন্স কাভার করবে না, তুমি বরং হচ্ছে যে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা একটু বাড়াও, ওখানে আরো অল্টারনেটিভ প্ল্যান থাকতে পারে। তো আমি বললাম হচ্ছে ঠিক আছে, তাহলে সেটা তো বছরের মাঝখানে করা যাবে না, তা আমি নেক্সট যখন ওপেন এনরোলমেন্ট আসে আমি করবো। তো পরের এনরোলমেন্টের সময় আমি যেটা করলাম, আমি মানে খোঁজখবর নিয়ে দেখলাম যে আমি যদি সর্বোচ্চ প্রিমিয়াম যেটা, সেটাও যদি নেই ডেন্টালের জন্য, তারপরেও যে মানে দাঁতের যে কমপ্লেক্স জিনিসগুলো, এগুলো কাভার করবে না। তো আমি বললাম যে তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ লাইক অল দিস অ্যারেঞ্জমেন্ট। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানুষের কষ্টের জায়গাটা সত্য,
তারপরে এই হত্যাকাণ্ডের সাথে এটার জড়িত থাকার বিষয়টা আমাদের কাছে হয়তো ক্লিয়ার না। হ্যাঁ, তবে আপনার ব্যক্তিগত আহ, অভিজ্ঞতাটা হয়তো আমরা শুনলাম যে দুটো বিষয়, একদিকে যেমন হেলথ সেক্টর অনেক শুভঙ্করের ফাঁকি থেকে যাচ্ছে, অন্যদিকে যে বিষয়টি সেটি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগটা আসলে বেড়ে গেল, যে এই ধরনের পরিস্থিতি যদি তিনিও অনিরাপদ হন, যেখানে এই ধরনের কোম্পানিগুলো তাদের সিওদের প্রোটেকশনের ক্ষেত্রে ব্যাপক অর্থ বিনিয়োগ করে থাকে আমেরিকান কোম্পানিগুলো, সেখানেও তারা অনিরাপদ, তাহলে আসলে উদ্বেগের জায়গাটা আছে। আরো একটু উদ্বেগের জায়গা নিয়ে আমরা কথা বলবো অ্যাডভোকেট আব্দুর রশিদ, সেটি হলো যে আমরা যেটি দেখছি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, তারা কিন্তু তাদের যে প্রস্তাবনাগুলো দিচ্ছে সেইখানে এই স্বাস্থ্য খাতেও কিন্তু বরাদ্দটা কমিয়ে আনার কথা বলছেন, মেডিকেয়ার মেডিকেড এইসব জায়গায় বরাদ্দ কমিয়ে আনার কথা বলছেন, কিন্তু ওভারঅল যদি তাদের যে কার্যক্রমগুলো তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যদি এখনো দায়িত্ব গ্রহণ করেননি, কিন্তু তার সেনেটর রিপাবলিকান সেনেটরদের সাথে আজকেই ক্যাপিটাল হিলে বৈঠক করেছেন ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী। তারা যে প্রস্তাবনাগুলো দিচ্ছেন সেখানে গভর্নমেন্টের ব্যয় কমিয়ে আনতে বলছেন, অর্থাৎ জনবল কমবে, ব্যয় কমবে, এবং এটি শেষ পর্যন্ত বাজেটে কিভাবে হবে সেখানেও তারা কিছু গাইডলাইন দেবেন। কিন্তু আলটিমেটলি এই ধরনের পদক্ষেপগুলো মানুষের সুবিধা যেটা, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটির যে বিষয়গুলো, সেটি কমিয়ে ফেলার আশঙ্কা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। কারণ হচ্ছে দেখেন, এটাই তো হচ্ছে রিপাবলিকানদের ইলেকশনের বড় একটা এজেন্ডার অংশ ছিল, তাই না? আর রিপাবলিকান আসলে কারা করে, কিংবা এই বিবেক রামাস্বামী বা এলন মাস্ক কিংবা ডোনাল্ড ট্রাম্প, এরা আসলে কারা? এরা হচ্ছে এদেশের সেই 1% যারা এদেশের মেজরিটি ওয়েলথ অ্যান্ড মানিকে তারা হোল্ড করে, এবং তারাই আসলে রাষ্ট্র বলতে যা বুঝায়, আমরা জনগণ শুধু ভোট দিই, কিন্তু রাষ্ট্র চলেই হচ্ছে এই 1% পিপলদের তাদের ইশারা ইঙ্গিত পলিসি এবং তাদের নীতির জন্য। সো এই যে তিনজন ধনী ব্যক্তি একসাথে হয়েছেন, তিন এন্টারপ্রেনার, এলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বর্তমানে, তারা গভর্নমেন্টের স্প্যান্ডিং কাট করতে চায়, এবং গভর্নমেন্টের স্প্যান্ডিং কাট করতে গেলে কিন্তু গরিব মানুষ এদেশে সাফার করবে। কারণ গরিব মানুষরা গভর্নমেন্টের অনেক সুযোগ সুবিধার প্রতি নির্ভরশীল, ভাড়া থেকে শুরু করে আপনার এমপ্লয়মেন্ট চেক থেকে শুরু করে, এই যে আমরা যেটা মেডিকেল ইন্স্যুরেন্সের কথা বললাম, সেগুলো ওষুধপত্র থেকে শুরু করে সবকিছুর উপরে। এখন গভর্নমেন্ট যদি স্প্যান্ডিং কাট করে, তাহলে অবশ্যই নিচের শ্রেণীর মানুষরা সাফার করবে। এবং এটাই একটা বড় পার্থক্য কিন্তু ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে, যে ডেমোক্র্যাটরা কিন্তু যেমন ওবামা কেয়ারের মধ্যে দিয়ে সবাইকে ইন্স্যুরেন্সের আপে নিয়ে আসা হয়েছিল, এবং সবাইকে যাতে হেলথ কেয়ার, মেডিকেয়ার সবকিছু যেন পায় তার বন্দোবস্ত করা হয়েছিল। এবং এই যে মনে করেন যে রিপাবলিকানরা এখন যে পথে অগ্রসর হচ্ছে, আমরা দেখলাম যে রিপাবলিকান সিনেটর এটা খুব ভূয়সী প্রশংসা করেছে, কিন্তু এটা আলটিমেট ইফেক্ট যেটা পড়বে সেটা হচ্ছে আমরা গরিব মানুষটাই এদেশে সাফার করব, যারা প্রতিদিন দিনে এনে দিনে খায়। তারা দেখবে তাদের টেবিলে খাবারের দাম বেড়ে গেছে, তাদের ইলেকট্রিসিটির দাম বেড়ে গেছে, তাদের গ্যাসের দাম বেড়ে গেছে, তাদের হাউস মেনটেন্যান্সের দাম বেড়ে গেছে, তাদের অনিত্য প্রয়োজনীয় জিনিসের সবকিছুরই দাম বাড়বে। আর গভর্নমেন্ট স্পেন্ডিং কাট করা মানে কি? তাহলে গভর্নমেন্ট কারা চালাবে? আমেরিকার মতো যেটা রাষ্ট্র দেশ সারা পৃথিবীকে যারা একটা আধিপত্যবাদ যারা বিস্তার করে, তাদের যদি সরকার ছোট হয়, তাহলে এই সরকার চালাবে আসলে কারা, কাদের মাধ্যমে? অটোমেশন মেশিনের মাধ্যমে দিয়ে, বা কিংবা এলন মাস্কের সেই ইলেকট্রিক নন হিউম্যান ভেহিকল দিয়ে, বা রোবট দিয়ে? হয়তো সেই ধরনেরই তাদের হয়তো ভবিষ্যৎ প্ল্যান আছে, যে এত ভারী প্রশাসন, এত মানুষের দায় দায়িত্ব না নিয়ে বরং সরকার এগুলো মধ্যে দিয়ে তারা এমন একটা পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত হতে চায়, তারা সবকিছুকে কন্ট্রোল করবে, এবং এর মধ্যে দিয়ে সারা বিশ্বকে কন্ট্রোল করার একটা তাদের অনভিপ্রেত একটা টেন্ডেন্সি তাদের আছে, এবং হয়তো সেই জায়গাতেই তারা যাচ্ছে। আমরা যদি দেখি যে পৃথিবীর অন্যান্য দেশগুলো কিন্তু এগুলো করছে, বিভিন্ন দেশে জাতীয়তাবাদী সরকাররা এখন রাষ্ট্র ক্ষমতায় এসে পৃথিবীকে কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ইন্ডিয়া থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে, এবং ইউরোপের বিভিন্ন দেশগুলোতেও আপনি দেখবেন যে ওখানে জাতীয়তাবাদী সরকাররা আসছে। কেন যেন আমরা একটা অস্থির বিশ্ব ব্যবস্থার দিকে আমরা ঢুকে গেছি, এবং এটা শেষ পরিণতি আসলে কোথায় দাঁড়াবে, কি দাঁড়াবে আমরা জানি না। তবে এগেইন আমেরিকার যে বেসিক প্রিন্সিপাল অফ দি পিপল, বাই দি পিপল অ্যান্ড ফর দ্য পিপল, আমরা যদি সেই পিপলকে যদি শক্তিশালী করতে না পারি, আমরা যদি মানুষকে কষ্টের মধ্যে রাখি, মেজরিটি পিপলকে, তাহলে যেই আমেরিকা আমাদের ফাউন্ডার ফাদার্সরা স্বপ্ন দেখেছিল, এবং যে স্বপ্নে সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসে জীবন জীবিকার তাগিদে, সেই আমেরিকা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, ডেন্টেড হবে।
যদি এই রিচ পিপলরাই শুধু আমেরিকাকে শাসন করে, জনগণকে শক্তিশালী না করে যদি রিচদের 1% পিপলকে শক্তিশালী করা হয়, তাহলে কিন্তু এই আমেরিকার অদূর ভবিষ্যৎ খুব একটা ভালো হবে বলে আমার কাছে মনে হয় না। জি, দুটো বিষয় আছে এই ক্ষেত্রে, দুই ধরনের বক্তব্য আছে। কেউ কেউ মনে করছেন যে সুযোগ সুবিধা কমবে, আবার অনেকে মনে করছেন যে অপব্যয়টা যদি কমিয়ে আনা যায়, অর্থাৎ সঠিক খাতে যদি আপনি অর্থের বিনিয়োগটা করতে পারেন, তবে হয়তো আরো বেশি সেবা পাওয়া সম্ভব। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনবো এবং একই সঙ্গে পরবর্তীতে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হলো, এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প তার ক্যাবিনেট ঘোষণা করেছেন। এই ক্যাবিনেটে এর আগে অ্যাটর্নি জেনারেল হিসেবে মেট গেটসের নাম ছিল, তিনি নিজেই বিতর্কের মুখে সরে গিয়েছেন। কিন্তু আরো যে বিভিন্ন নামগুলো ছিল, অর্থাৎ হেলথ সেক্রেটারি হিসেবে RFK জুনিয়র, ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসেবে তুলসী গ্যাবার্ড, এবং সবশেষ যে নামটি এসেছে ডিফেন্স সেক্রেটারি হিসেবে ফক্স নিউজের একজন প্রেজেন্টারকে দেয়া, অর্থাৎ পিট হেডসেককে দেয়া। এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, তিনি মাদক নেওয়া, অতিরিক্ত মাদক গ্রহণ, তার সেক্স স্ক্যান্ডাল আছে, এবং এই দুটি বিষয়ে তিনি সেনেটরদের সঙ্গে দেখা করে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এই ধরনের ঘটনায় জড়াবেন না এবং যখন কাজে থাকবেন তখন তিনি কোনো মাদক নেবেন না। কিন্তু একটি বিষয়ে তার বক্তব্যে তিনি এখনো অনড় আছেন, সেটি হলো তিনি বলছিলেন যে আমেরিকান কমব্যাটে, অর্থাৎ সরাসরি সম্মুখ যুদ্ধে নারীদের অংশগ্রহণের বিষয়ে তার আপত্তি আছে। এই দুটো বিষয় একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ এফিসিয়েন্সি, এটা তো আসলে সরকারি সরাসরি কোনো ডিপার্টমেন্ট না। আমি হচ্ছে যে রশিদ ভাই আসলে খুব সুন্দর করে বলেছেন যে আসলে আপনি যদি খুব সহজ একটা প্রশ্ন করেন যে আপনি ইউল কাট স্পেন্ডিং, তা আপনি স্পেন্ডিংটা কাট করবেন কার জন্য? আসলে এটা তো সবচেয়ে একটা বড় বিষয় যে আপনি কোন জায়গাটা এটা হেল্প করবে। তো আমি এটা সাথে আরো কয়েকটা জিনিস যোগ করতে চাই। আসলে যে মানুষকে বলা হয়েছিল যে কর্পোরেশন গুলো যদি বড় হয়, দেশ বড় হবে, সাধারণ মানুষ এটা তার হিস্সা পাবে, সে কাজ করতে পারবে এবং হচ্ছে এমপ্লয়মেন্ট নিয়ে কোনো ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করবে না এবং ইকোনমি খুবই ভাইব্রেন্ট হবে। এগুলোই তো সাধারণ বক্তব্য যেটা সবসময় বলা হয়ে থাকে। কিন্তু আমেরিকার যে পুঁজিবাদী যে ব্যবস্থাপনা, সেটা এই 1% তৈরি করেছেন। এবং রশিদ ভাই ঠিক মতো বলেছেন যে এই 1% আসলে অনেকে বলে থাকেন যে গভর্নমেন্ট আসলে কার জন্য কাজ করে, জনগণের জন্য নাকি এই 1%-এর জন্য? তো ক্যাপিটালিস্ট যেই ইকোনমিক সিস্টেম, সেটার যদি আপনি মোরাল গুলা বিবেচনায় নেন, তাহলে দেখবেন যে গভর্নমেন্ট আসলে মূলত সেই 1%-এর জন্য কাজ করে। তো আমি আপনাদেরকে একটু একটু প্রেক্ষাপট দিই, তাহলে বুঝতে সহজ হবে। যেমন আপনি চিন্তা করেন যে কোভিড-19 প্যান্ডেমিক এই সময়ের সবচেয়ে বড় একটা বিশ্ব ক্রাইসিস, যে ক্রাইসিস হচ্ছে সমস্ত দেশগুলোকে একাকার করে ফেলেছে, কোনো সন্দেহ নেই। তা আপনি যদি একটা দেশের আপনার বিজনেস যদি বড় হয়, কর্পোরেশন বড় হয়, এরকম বিগ আপনার হচ্ছে যে আপনার বিল গেটস বা হচ্ছে ইলন মাস্কের মতো অনেক বড় বড় প্লেয়ার যদি থাকে, তারা যে হাজার হাজার কোটি টাকা তারা যে আহরণ করেন বা এটার মালিক হন, সেই টাকাগুলো আসলে আলটিমেট মিনিংটা কি? আপনি যদি দেখেন যে এই 1% কতটুকু গভর্নমেন্টকে সহযোগিতা করেছে ওই কোভিড এর সময়টাতে, প্যান্ডেমিকের সময়টাতে, আপনার মাথা ঘুরে যাবে। খুবই নগণ্য, জাস্ট সাম $1 মিলিয়ন। লাইক বিষয়টা হচ্ছে অনেক এরকম যে আমার কোটি টাকা আছে, আমি আপনাকে হচ্ছে যে 8 আনা 4 আনা টাইপের আপনার হচ্ছে কিছু দিলাম। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তো দেখেন এত বড় একটা ক্রাইসিস, একটা বিশ্ব ক্রাইসিস, যেটা আপনার হচ্ছে আমেরিকাতে কি পরিমাণ ইমপ্যাক্ট পড়েছে আপনি চিন্তা করতে পারেন। হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক মারা গেলেন। তো সেই সময় এই কর্পোরেশন গুলো কিন্তু তারা যে এইভাবে এগিয়ে আসে নাই যে আমাদের হচ্ছে দেশ রক্ষা করতে হবে, আমাদের দুনিয়া রক্ষা করতে হবে, আমাদের মানুষদেরকে রক্ষা করতে হবে, তারা আসে নাই। তো এই টাকাগুলোর আসলে মেইন অর্থটা আসলে কোন জায়গায়? এটা আমার কাছে মনে হচ্ছে এটা মোর হচ্ছে যে ব্যক্তিতান্ত্রিক একটা চিন্তা চেতনা এবং সবকিছু মিলিয়ে আমার হইতে হবে এটা আসলে সোসাইটির কতটা আপনার হচ্ছে উপকৃত করে, সেটা সবসময় প্রশ্ন সাপেক্ষ। তো আমি বলবো যে এখন গভর্নমেন্ট যে ইলন মাস্ক এবং বিবেক যেই প্রস্তাব নিয়ে এসেছেন, শুনতে খুবই ভালো। ইতিমধ্যে অলরেডি আপনার হচ্ছে তারা এটার জন্য সাপোর্টও পেয়েছেন। কিন্তু আমার কনসার্ন যেটা, 74% অফ দি গভর্নমেন্ট স্পেন্ডিং গোজ টু আপনার হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি এবং হচ্ছে মেডিকেয়ার। আপনি চিন্তা করেন তাহলে অ্যাগেন যে আপনি হচ্ছে যে সমাজের যে বটম অফ দ্য পিরামিড লোকজন বলে, একেবারে নিম্ন স্তরের যারা ইনকামের দিক থেকে, সেই মানুষগুলোর ভোট নিয়ে আপনি ক্ষমতায় আসলেন, কিন্তু আপনি এখন যে স্পেন্ডিংটা করবেন তারাই সর্বপ্রথম এটা দ্বারা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হবে।
74% যদি সোশ্যাল সিকিউরিটি এবং যদি আপনার ইয়ে হয়, মেডিকেয়ার হয়, আপনি বুঝতে পারছেন এখানে অসংখ্য মানে হচ্ছে শ্রেণী পেশার মানুষ আছে যারা আপনার যাদের এই সোশ্যাল সিকিউরিটি এবং হচ্ছে দরকার। তো এইটা হয়তো কোনো না কোনো অংশে হয়তো একটু সাপোর্ট করবে, যে আপনার মানুষের ভেতরে একটা অনিশ্চয়তা তৈরি করবে, সে অনিশ্চয়তা থেকে তার ভিতরে ইনকাম করার হয়তো একটা উন্মাদনা তৈরি হবে। বাট সেটা কিন্তু আপনি সবার জন্য অ্যাপ্লিকেবল করতে পারবেন না। কত পার্সেন্ট, 5% বা 10%, যারা হচ্ছে যে হয়তো একটু নড়ে চড়ে বসবে এবং ইনকাম করার চেষ্টা করবে। বাট আপনি যদি সর্বোপরি এটা জিনিসটা দেখেন, তাহলে এখানে আসলে সাধারণ আমেরিকান নাগরিকরাই এটার দ্বারা প্রভাবিত হবে। সো এটার আসলে এইটা গভর্নমেন্ট যে চিন্তা করছে এবং হচ্ছে রিপাবলিকানদের যে পলিসি সেটার সাথে অ্যালাইন করে, কিন্তু জনগণের প্রত্যাশার সাথে আকাঙ্ক্ষার সাথে কতটা অ্যালাইন করে এটা বলা খুবই মুশকিল। আপনি পরের যে বিষয়টা নিয়ে আসছেন, যে ডিফেন্স সেক্রেটারি, সেখানে কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলো তো আছে, তবে আমি বলবো যে ডিফেন্সে কমব্যাটে আপনার হচ্ছে যে নারীদের যে অংশগ্রহণ এবং সেখানে যে একটা রেস্ট্রিকশন চিন্তা করা হচ্ছে, সেটা আসলে বর্তমানে আমেরিকার যেই সামাজিক যে সামাজিক সাংস্কৃতিক যে পরিবর্তনের যে ধারাটা, সেটার সাথে এটা মানে সংযত সঙ্গতিপূর্ণ নয়। এইটার থেকে আমার কাছে মনে হচ্ছে যে মানুষের ভিতরে অলরেডি আপনার হচ্ছে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে বিশেষ করে নারীদের মধ্যে এক ধরনের মানে ডিস্ট্রাস্ট বা অনাস্থা কাজ করছে। এই ধরনের যদি উদ্যোগ নেওয়া হয়, সেটা দেখা যাচ্ছে যে খুব দ্রুতই এটা পুরো দেশের মধ্যে এটার একটা প্রভাব পড়বে, বিশেষ করে গভর্নমেন্ট শুরু করার আগে একটা নেতিবাচক একটা মনোভাব তৈরি হতে পারে মানুষের মধ্যে। এখনো চূড়ান্ত হয়নি তার নিয়োগটি, সেনেটের কমিটিতে শুনানির পরে আসলে চূড়ান্ত করা হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এরপর আমরা বাংলাদেশ প্রসঙ্গে আলোচনায় ফিরবো। দর্শক আমাদের সাথে সঙ্গে থাকুন। আবার স্বাগত। ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত আছেন ইন্ডিয়ানার সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, এবং আছেন বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে ফিরতে চাই। সেটি হলো, বাংলাদেশে নতুন প্রেক্ষাপটে একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ধারাবাহিক বৈঠক করে যাচ্ছেন। এর আগে 26টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন, আজকে তিনি আবার 28টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন, ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে, ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন, এবং সেখান থেকে সবাই তাকে এক বাক্যে বলছে যে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে সবাই একযোগে কাজ করার কথা বলছেন। অর্থাৎ হঠাৎ করে কেন আসলে এই সব দলকে ডেকে নিয়ে তাদের মুখ থেকে এই কথা শোনার দরকার হচ্ছে যে আসলে বাংলাদেশের সাথে সবাই একযোগে কাজ করবেন? কেউ তো নিশ্চয় বলার কথা না যে আমি বাংলাদেশের বিপক্ষে কাজ করব, বাংলাদেশের স্বার্থের বাইরে গিয়ে কাজ করব। সবাই তাকে কথা দিচ্ছেন বাংলাদেশের স্বার্থে কাজ করবেন। কিন্তু এই পরিস্থিতির দরকার কেন হলো? ভারতের সাথে সাম্প্রতিক উত্তেজনায় কি এটার পিছনে মূল কারণ বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আবারও। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এবং বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারতের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্কের একটা বড় ধরনের টানাপোড়েন লক্ষ্য করা গেল, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারক এবং সবার মাঝে এক ধরনের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি যে প্রশ্নটা করছেন যে গভর্নমেন্ট যে বাংলাদেশ সরকার যে সমস্ত দলগুলোর সাথে যে আলাপ আলোচনা শুরু করেছেন, এটার পেছনের কারণ, হ্যাঁ, এটি একটা বড় ধরনের কারণ হতে পারে, এবং এটা আমাদের কাছে অনেকটা লক্ষণীয় যে গভর্নমেন্ট যে বারবার যে চ্যালেঞ্জের মুখে পড়ছে, এবং আমরা আমাদের কাছে ক্লিয়ার যে পরাজিত এবং পতিত সরকার যে বাংলাদেশ থেকে চলে গেছেন, বাংলাদেশ থেকে তারা চলে গেছেন, এই কথাটা আমি এর আগে একবার বলেছি। সবাই আমরা জানি যে আসলে শুধু সরকার প্রধান বা কতিপয় লোকজন চলে গেছেন, কিন্তু তারা যে একটা কাঠামো তৈরি করেছেন, তারা যে তাদের একটা মানে সমর্থক গোষ্ঠী তৈরি করেছেন, সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করেছেন প্রতিটা সেক্টরে, সেই জায়গাগুলো থেকে এই সরকারের যে স্বাভাবিক যে মানে ধারা, সেই ধারাটাকে বারবার ব্যাহত করা হচ্ছিল, এবং সেখানে অনেকে সরকারের দুর্বলতার দিকে তারা হচ্ছে যে আঙ্গুল তুলছেন, বলছেন যে এই সরকার অনেক দুর্বল, এবং তারা যে জুলাই অভ্যুত্থানের যে প্রত্যাশা এবং মানুষের যে দাবি, সে দাবি তারা পূরণ করতে সক্ষম হচ্ছে না। তো
আমার কাছে যেটি মনে হচ্ছে যে ভারতের সাথে যে টানাপোড়েনটা তৈরি হয়েছে, এই ঘটনাটা একটা বড় কারণ হিসেবে কাজ করতে পারে এখন। আহ, এবং আমরা দেখেছি যে ভারত সরকার এবং ভারতের গণমাধ্যম এবং ভারতের বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে ডক্টর আলাউদ্দিন, যে একটু বক্তব্য, থামাবো। অর্থাৎ দরকার হচ্ছে জনগণের সবগুলো রাজনৈতিক দলকে ডেকে নিয়ে তাদের যে সমর্থন আছে এই সরকারের প্রতি এবং এই সরকারের সব কর্মসূচির প্রতি, সেটি শোনার দরকার হচ্ছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আপনি বলছিলেন যে অনেক উপদেষ্টা আছেন যারা ঠিক যেই একটা চেতনা নিয়ে এই সরকার বিপ্লবটা হয়েছে, এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেটা তারা ধারণ করতে পারছে না। এই ক্ষেত্রে অনেকেই বলছেন, বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম হেডলাইন করছে জাতীয় সরকার হতে পারে। আপনার কাছে কি মনে হয় যে এখনকার যে উপদেষ্টারা আছেন তাদের পরিবর্তে একটা জাতীয় সরকার, সব দলের অংশগ্রহণে একটা জাতীয় সরকার হওয়ার দরকার হয়ে পড়েছে? এইটা সরকারের ভেতর থেকে কতটুকু তারা অনুভব করছেন সেটি আমার কাছে মানে পরিষ্কার নয়, কিন্তু যে উদ্যোগটা নিয়েছেন সেখান থেকে হয়তো মনে হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি ক্রমান্বয়ে যে একটা জটিল অবস্থার দিকে যাচ্ছে, সেখানে হয়তো সরকার মনে করছে যে একটা জাতীয় ঐক্য হচ্ছে যে প্রতিষ্ঠা করা প্রয়োজন। এখন সেটা জাতীয় সরকার দিয়ে একটা পরিণতির দিকে যাবে কিনা সেটা আমরা এখন বলতে পারছি না, কিন্তু এতটুকু আমাদের কাছে পরিষ্কার যে বর্তমান পরিস্থিতিতে সরকারের জন্য এটা খুবই প্রয়োজন যে সর্বস্তরে এই সরকারকে সহযোগিতা করার যে একটা কমিটমেন্ট সবার কাছ থেকে শুরু থেকে এই সরকার চাচ্ছিলেন, আর আমরাও যেটা প্রতিটি পরিসরে এটা নিয়ে আলাপ আলোচনা দেখছি, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার সেই জিনিসটাকে আনুষ্ঠানিকভাবে প্রতিটি রাজনৈতিক দলের সাথে কথা বলে নিশ্চিত করার চেষ্টা করছেন। কিন্তু আমি এটা মনে করছি না যে জাতীয় সরকার গঠন করার মধ্য দিয়ে তার চ্যালেঞ্জগুলো চলে যাবে। কিন্তু অনেকে যে আলাপ আলোচনা বা মন্তব্য করছেন বর্তমান সরকারের যে সাম্প্রতিক যে উদ্যোগগুলো, সেখানে অনেকে মনে করছেন যে এই সরকার যেহেতু বেশ কতগুলো রাজনৈতিক মানে দেশীয় এবং আন্তর্জাতিক বা হচ্ছে যে আঞ্চলিক কিছু চ্যালেঞ্জ যেহেতু মোকাবিলা করতে পারছেন না, সে কারণে তারা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতি মুখাপেক্ষি হচ্ছেন এবং তাদেরকে নিয়ে হয়তো সেই জিনিসগুলোকে মোকাবেলা করার চিন্তা ভাবনা করছেন। অর্থাৎ জনগণের মধ্যে, দেশের মানুষের মধ্যে আস্থার জায়গাটা তারা তৈরি করতে যাচ্ছেন, যে দেশের মানুষ ঐক্যবদ্ধ, যেটি আন্তর্জাতিক মহলে একটা বার্তা দেওয়ার চেষ্টা। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে জানতে চাইবো, আপনি কি মনে করেন জাতীয় সরকার প্রতিষ্ঠা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, নাকি এই যে তাদের সাথে মত বিনিময় করে তাদের সমর্থন আদায় করে এই সরকার তাদের বাকি দিনগুলো পার করতে পারবে? ধন্যবাদ জুয়েল ভাই, এটা আসলে খুব বড় বাংলাদেশের পার্সপেক্টিভে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা আমরা কিন্তু শুরু থেকেই আমাদের জ্ঞানীজনরা এবং গুরুজনরা এবং ব্যক্তিগতভাবে আমিও কিন্তু এই কথাটা ভেবে আসছিলাম যে একটা জাতীয় ঐক্য সরকার না, একটা জাতীয় ঐক্য পরিষদ বা কাউন্সিল থাকা দরকার। কেন বলি, এই যে সরকার যেটা চলছে, এনাদের কিন্তু কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, পলিটিক্যাল অভিজ্ঞতা নেই, রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা তাদের নেই। একটা রাষ্ট্রের মধ্যে যখন 17-18 কোটি মানুষ থাকে, এটার পররাষ্ট্রনীতি থাকে, অন্যান্য দেশের সাথে সম্পর্ক থাকে, অনেক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়। এখন রাজনৈতিক অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ যদি রাজনৈতিক সিদ্ধান্তের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে ওই সিদ্ধান্তটা ম্যাচিউরড হয় না। এই জন্য হয় কি, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু থেকে তারা দাবি করে আসছিল যে একটা যদি রাজনৈতিক একটা কাউন্সিল বা পরিষদ যদি থাকতো, মানে উপদেষ্টা, যেটা সরকার অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদের আছে, তারা যেভাবে আছে সেভাবেই রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু ঐক্য পরিষদটা থাকলে তাদের কাছ থেকে সাজেশন নেওয়া যেতে পারতো নির্বাচন বিষয়ে, তারা কি ভাবছে। কারণ তারাই তো, আপনাকে একটা যে মনে রাখতে হবে, পলিটিক্যাল দলগুলি কিন্তু আলটিমেটলি ভিকটিম। বিগত 15-16 বছরে যা মার খেয়েছে, যত ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু রাজনৈতিক দলগুলি কিন্তু হয়েছে। তো সেই রাজনৈতিক দলগুলোর গুরুদের রাজনৈতিক অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে যদি একটা পরিষদ করা যেত, একটা কাউন্সিল তৈরি করা যেত, যে উপদেষ্টা পরিষদ দেশ চালানোর জন্য তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের পরামর্শ নিত, তাহলে হবে কি একটা স্ট্রেংথ প্রকাশ পেত। দেখেন, এই দাবিটা বা এই কথাগুলো এখন কেন জোরালো হচ্ছে, এগুলো কিন্তু শুরু থেকেই ছিল। এখন জোরালো হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী দেশের যে আমাদেরকে, দেশকে নিয়ে যাদের অপপ্রচার, তাদের যে কি বলবো আক্রমণাত্মক কথাবার্তা, তাদের মিডিয়া যেভাবে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে অ্যাগ্রেসিভ কথাবার্তা বলে, ইভেন কি আমাদের দেশ ওই অংশ ছুটে নিয়ে যাবে, ওই অংশ ছুটে নেবে, এই ধরনের কথাবার্তা ভারতের মিডিয়াগুলো মনে হয়েছে যে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা কোনো না কোনো ভাবে ধূলিসাৎ করবে, এবং এই জন্য তারা ট্রাম্প কার্ড হিসেবে কখনো সংখ্যালঘুদের ইউজ করছে, যখন যেটা মনে করছে।
ভারতকে মনে রাখা উচিত আমরাই একমাত্র বর্তমানে তাদের সবচেয়ে ভালো প্রতিবেশী রাষ্ট্র। শ্রীলঙ্কাও না, মালদ্বীপও না, ইভেন কি নেপালও না, পাকিস্তানও না। আমাদের এই 18 কোটি বা 17 কোটি মানুষের সাথে যদি সুসম্পর্ক ভারত রাখতে না পারে, তাহলে ভারত বড় রাষ্ট্র হতে পারে, কিন্তু ভারত একসময় সংকটহীনতার মধ্যে পড়বে যদি প্রতিবেশীদের সাপোর্ট যদি আন্তর্জাতিক পর্যায়ে বা প্ল্যাটফর্মে সে যদি না পায় এবং প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। হ্যাভিং সেড দ্যাট, এই কথা বলা দরকার যে হ্যাঁ, আমাদের ইউনিটি এখন প্রকাশ করতে হবে। কারণ একটা সিম্পল একটা বাংলাদেশের নাগরিক, সে যেই ইসকন করুক বা যেই ধর্মই করুক না কেন, বাংলাদেশ সরকারের ক্ষমতা আছে, অধিকার আছে, যদি তার বিরুদ্ধে কোনো অপরাধ থাকে তাকে অ্যারেস্ট করা, তাকে বিচারের সম্মুখীন করা, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তাকে শুধু অ্যারেস্ট করা হয়েছে এই জন্য, এইভাবে করে তারা একটা আইনজীবীকে হত্যা করলো। তারপরে ভারত যেভাবে করে অ্যাগ্রেসিভ হচ্ছে, বাংলাদেশে অনেক নেতারা মনে হচ্ছে ভারতের পক্ষে তারা কথা বলছে, এবং আমাদের একটা হাই কমিশন একটা অফিসকে আপনার ত্রিপুরাতে সেখানে ভাঙচুর করা হলো, আমাদের পতাকে অসম্মান করা হলো। হোয়াট ইজ দিস? এটা আমরা কখনো এক্সপেক্ট করিনি। আমার কাছে মনে হয় ভারতীয়রা একটা, ভারতীয় বিশেষ করে আমি ভারতীয়দেরকে মানে অভিযোগ করি না, কারণ ভারতীয়রা বেশিরভাগই হচ্ছে ভালো মানুষ, উচ্চশিক্ষিত মানুষ। ভারতের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা আছে এবং আমরা শিখি। কিন্তু এই সাম্প্রদায়িক মোদিবাদী যে ভারত, এই মোদিবাদী ভারতের মধ্যে যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার যে একটা, এই অঞ্চলে ভারত উপমহাদেশে যে একটা দূর অভিসন্ধি আছে, এটা হচ্ছে তারই একটা ফ্রাস্ট্রেশন থেকে আসা। অর্থাৎ তারা তাদের কায়েমি স্বার্থকে বলবান করার জন্য তারা মানুষের ভিতরের যে বিশ্বাসের সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে তারা ইউজ করতে চায়, এবং এটার মধ্যে দিয়ে তারা মনে করে যে দুর্বল মনে হয় বাংলাদেশ, বাংলাদেশ মানে দুর্বল হয়ে যাবে। কিন্তু তাদের মনে রাখা উচিত 30 লক্ষ জীবন দিয়ে দেশকে আমরা স্বাধীন করেছি। 1500 মানুষের হত্যার মধ্যে দিয়ে কিছুদিন আগে ছাত্র জনতা বিপ্লব হয়েছে। বাংলাদেশ জাতি মাথা নোয়াবার নাই। আমরা জ্বলে পুড়ে মরে ছারকার হয়ে যাব, কিন্তু কোন জাতির কাছে, কোন দেশের কাছে আমরা মাথা নত করবো না। অ্যাডভোকেট আব্দুর রশিদ, এই মুহূর্তে জ্বলে পুড়ে মরে ছারকার হওয়ার আসলে প্রয়োজনটা কোথায় দাঁড়ালো? কারণ হলো, আপনি যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, একদম শুরুর দিন থেকে তো তারা জানে ভারত এটিকে অ্যাকসেপ্ট করছে না, আন্তরিকভাবে অ্যাকসেপ্ট করছে না। তারা পতিত সরকার প্রধানকে আশ্রয় দিয়েছে, তারা বিভিন্ন স্টেটমেন্টের মাধ্যমে নানা কিছু যে ভারত চেষ্টা করবে, এটিকে বুঝতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে এই আগরতলায় উপ হাই কমিশনে হামলা এবং শেষ পর্যন্ত কলকাতা এবং ত্রিপুরার 2 কূটনীতিককে বাংলাদেশ ফিরিয়ে এনে তাদের সাথে আলোচনা চলছে। কিন্তু ভারত যে এই ধরনের পদক্ষেপ নিতে পারে, যখন আপনি বুঝবেন যে আপনার প্রতিবেশী সবচেয়ে শক্তিশালী দেশটি এই ধরনের পদক্ষেপ নিতে পারে, তখন তো আপনার কূটনীতিতে তো সেরকম দক্ষতা থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, ভারতকে আস্থায় আনতে হবে। সেই জায়গাটা থেকে বাংলাদেশ কতটা সফল হয়েছে বলে ওই যে আপনি মনে যেটা করেন? বললাম, যে এই জন্যই একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে একটা ঐক্য পরিষদ বা একটা কাউন্সিল করা দরকার ছিল, রাজনৈতিক ব্যক্তিদের সাথে সম্পৃক্ত রেখে তাদের কাছ থেকে অ্যাডভাইস পরামর্শ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে যাওয়া দরকার ছিল। আর তাছাড়া এটা আনপ্রেডিক্টেবল আমার কাছে ছিল না, কারণ হচ্ছে 15-16 বছর ধরে ভারতের দিল্লি মুখাপেক্ষী একটা সরকার বাংলাদেশের সবকিছুকে ডিজাইন করেছিল, প্ল্যান করেছিল, এবং ভারত সেখানে সরাসরি আমাদের ডিফেন্সের সাথেও সম্পৃক্ত হয়ে গিয়েছিল, আমাদের ইন্টেলিজেন্সের সাথেও তারা সম্পৃক্ত হয়ে গেছিল, আমাদের চাকরি বাকরি সফটওয়্যার সবকিছুতে তারা আধিপত্য বিস্তার করেছিল। সুতরাং এই জায়গাতে যখন ভারত হঠাৎ করে তাদের এই জায়গাটা চির ধরে বা ধস নামে, তখন তো তাদের একটা পাল্টা রিয়াকশন, মানে অ্যাকশনের একটা পাল্টা রিয়াকশন তো তাদের থাকবেই। সো যেটা হচ্ছে, আমি মনে করি না যে এটা এমন কোন বিষয় যে 2 দেশের মধ্যে বিশাল পরিমাণে যুদ্ধ লেগে যাবে, সম্পর্ক বিশেষভাবে টানাপোড়েন তৈরি হবে, তেমন কিছু হবে না। যা হচ্ছে এগুলো ডক্টর ইউনূস সরকার হ্যান্ডেল করবে। ঐক্যমত প্রতিষ্ঠিত করতে পারলে, রাজনৈতিক দলগুলোর সাথে যদি আমরা সবাই ওই ঐক্য পরিষদ করে যদি একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারি, তাহলে এগুলো প্রবলেমকে অ্যাভয়েড করা যাবে। এটা নিয়ে খুব বেশি কনসার্ন হতে হবে আমি সেটা মনে করি না। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, যেটি আমরা দেখছি যে আসলে বাংলাদেশের যা ঘটছে, বাংলাদেশ তার একজন নাগরিককে গ্রেপ্তার করেছে। অপরাধ প্রমাণ হলে তাকে শাস্তি পেতে হবে, অপরাধ প্রমাণ না হলে তিনি ছাড়া পাবেন। ভারতের কোনো নাগরিককে বাংলাদেশ গ্রেপ্তার করেনি। অন্যদিকে 15 বছর ধরে বাংলাদেশে যে রাজনৈতিক অপশাসন চলেছে, ভারতের মতো একটা প্রতিবেশী দেশ সেটা নিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি। বাংলাদেশের এই রাজনৈতিক অপশাসন কিংবা যেটিকে পরবর্তীতে ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেটিকে তারা অন্ধ সমর্থন দিয়েছে। এই মুহূর্তে যেটি হচ্ছে, আপনার আমার ভাই, আপনার আমার বন্ধু যে সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু মানুষজন আছেন, তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করে দেওয়া হচ্ছে। আদতে কি এটা এই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যই ভালো হচ্ছে, বাংলাদেশের জন্যই ভালো হচ্ছে, ভারতের জন্যই ভালো হচ্ছে? কে আসলে এখান থেকে রাজনৈতিকভাবে এই ফায়দাটা লোটার চেষ্টাটা হচ্ছে, কাদের পক্ষে আসলে এটা? ধন্যবাদ। আসলে বিষয়টা অনেকটা জটিল। আমি জাস্ট হচ্ছে যে
রশিদ ভাইয়ের একটা ওনার যে রাজনৈতিক সরকারের একটা ভূমিকা, ওটার সাথে একটা জিনিস যোগ করে তারপরে আপনার প্রশ্নের উত্তরটা দিতে যাব। দেখুন, একটা রাজনীতিতে অভিজ্ঞতা সম্পন্ন বা রাজনৈতিক দলের সমর্থনে গঠিত কোনো পরিষদ বা হচ্ছে যে সরকার যে ভারতের সাথে সম্পর্কের বিষয়টাকে ডিল করতে পারবে, এটার ব্যাপারে আমার আস্থার যথেষ্ট পরিমাণে সংকট রয়েছে। এটার একটা বড় কারণ হচ্ছে আমরা গত 30, 35 বা 40 বছরে আমরা দেখেছি বাংলাদেশের পররাষ্ট্র নীতির জায়গাতে ভারতের সাথে যে ডিল করা হয়েছে, সেখানে আসলে কখনোই জোরালো ভূমিকা আমাদের কোন সরকারের পক্ষ থেকে ছিল না। তো আমি এটা মনে করি না যে একটা রাজনৈতিক সরকার হইলে যে এটার যে একটা সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়তো আপনার মিনিমাইজ করা যাবে এটাকে। Okay, এবং একটু আপনার সাথে যোগ করি যে বাংলাদেশে কিন্তু সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে ব্যক্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতি ছিল, অর্থাৎ একটা যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পররাষ্ট্রনীতি, সেটি বাংলাদেশ সরকার কখনোই দেখাতে পায়নি। কোন সরকার পাকিস্তান, কোন সরকার চীন, কোন সরকার আমেরিকা, কোন সরকার ভারতকে মনে করছে তাদের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু আমেরিকার মতো দেশে যেমন সরকার পরিবর্তন যাই হোক না কেন পররাষ্ট্রনীতি থাকে অটুট, সেটি আসলে বাংলাদেশ এই 53 বছরে পারেনি। হ্যাঁ, তো সেটার একটা বড় কারণটা হচ্ছে কেন পারেনি, কারণ হচ্ছে আমাদের আসলে স্থিতিশীল কোনো ব্যবস্থা বা নীতি আসলে আমরা গড়ে তুলতে পারি না। এবং সেই স্থিতিশীল ব্যবস্থাটা গড়ে তোলার জন্য সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আপনার রাজনৈতিক সদিচ্ছা এবং হচ্ছে ঐকমত্য। আপনার ধরেন বাংলাদেশের বড় দুটো দল আওয়ামী লীগ এবং হচ্ছে যে বিএনপি, তারা এরকম এখন পর্যন্ত কোনো নজির স্থাপন করতে পারে না দেশের 5টা বিষয়ে, 5টা খুব ইম্পর্টেন্ট বিষয়ে আমরা দুই পার্টি এক, এবং আমরা চেষ্টা করব সরকার দলে থাকি বা বিরোধী দলে থাকি, আমরা দেশের স্বার্থটাকে সামনে রেখে আমরা রাজনীতি করার চেষ্টা করবো। এটা কখনো ঘটে নাই এবং সেটার খেসারত হচ্ছে আমাদেরকে দেয়া লাগছে। এবং আমি আপনার ওই প্রশ্নটাতে যেতে চাই যে চিন্ময় দাসকে যে আপনার গ্রেপ্তারের যে বিষয়ে আপনার ইন্ডিয়ার পক্ষ থেকে যে ধরনের রিয়াকশন গুলো আসছে এবং তিনি বাংলাদেশের নাগরিক, আমি এখানে একটা বিষয় খুব সুন্দরভাবে বলতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, দুটো দিক আছে। এই যে ভারতের সাথে যে সমস্যা বা গুলো দেখা দিয়েছে বা রিয়াকশন, পতাকা মারানো বা হচ্ছে যে হাই কমিশনে হামলা বা আরো যে ধরনের রিয়াকশন গুলো আসছে, আপনি দুইটা জায়গা থেকে আপনি বিবেচনা করতে পারেন। একটা হচ্ছে আপনার আইন বিচার এবং হচ্ছে অধিকার বা হচ্ছে মানুষের মর্যাদা, এটা একটা দিক। আরেকটা হচ্ছে আপনার রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক দিক। আপনি যদি আইন বিচার এবং হচ্ছে মানুষের রাইটস এর জায়গা থেকে বলেন, সেটা চিন্ময় দাসের জন্য যেরকম আপনার হচ্ছে যে আপনি যে কথা বলবেন, সেটা আপনি ভারত যদি একজন মানে হচ্ছে যে কোনো একজন নাগরিক যদি অন্যায়ভাবে শিকার কোনো আপনার অন্যায়ের শিকার হয়, সেটার ব্যাপারে আপনি কথা বলতে পারবেন এবং সেটাই প্রত্যাশিত, যদিও আমরা আমাদের রাজনৈতিক অবস্থানের কারণে আমরা সেটাকে কম্প্রোমাইজ করি। তা আমি যেটা বলতে চাই যে এই যে অবস্থা, এখান থেকে আসলে সবচেয়ে বড় লুজার যেটা হবে, যারা হবে তারা হচ্ছে ভারত। কারণ ভারত কেন হবে? ভারত বাংলাদেশের জনগণের কথা তাদের কোনো বিচার বিবেচনার মধ্যে নাই। সেটা কেমন? তারা হচ্ছে যে আওয়ামী লীগকে তারা 15 বছর ধরে সাপোর্ট করেছে, সরকারের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে তাদের হচ্ছে প্রভাব ছিল। আজকে দেখেন ভারতের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃবৃন্দ, ভারতের গণমাধ্যম, ভারত সরকার এবং আপনার ইভেন আপনার হচ্ছে যে প্রাদেশিক সরকার, সবাই কিন্তু একটা জায়গায় ঐকমত্য। যেটা আপনি বলছেন এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের রাজনীতিবিদদের এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন, বাংলাদেশের গভর্নমেন্টের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, যে যখন স্বার্থটা বাংলাদেশের সাথে, তখন তারা দ্রুত কি করছেন, তারা সবাই কিন্তু এক হয়ে গেছেন। আমরা সেটা এক হইতে পারি নাই। কিন্তু আমি বলবো আমি আর 2 মিনিট সময় পাবো, তাই আরেকটা বিষয় একটু আলোচনাটা করে ফেলতে চাই অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে। সেটি হলো যে আওয়ামী লীগের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আবার প্রকাশ্যে আসছেন। তিনি এতদিন বিবৃতির মধ্যেই নিজের রাজনৈতিক কর্মকাণ্ড সীমাবদ্ধ রেখেছিলেন। তিনি আল জাজিরার বিবিসি বাংলার যে নিউজটি করছে, তারা বলছে যে গত সপ্তাহে তিনি আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আগামী 8 ডিসেম্বর তিনি লন্ডনে আরেকটি অনুষ্ঠানে টেলিফোনে অংশগ্রহণ করবেন। তার রাজনীতিতে আসা নিয়ে অনেকেরই অনেক বক্তব্য আছে। সেই ক্ষেত্রে তার আবার রাজনীতিতে ফেরাটা এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের যখন ভারতের সঙ্গে একটা মুখোমুখি অবস্থান, তখন এই সুযোগে তিনি ফিরছেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ জিয়র ভাই। আচ্ছা, তার আগে আমি শুধু আগের পয়েন্টে একটা কথা শুধু বলি যে ভারতের 70% মানুষ কিন্তু খুবই বাংলাদেশের সাথে সম্প্রীতিমূলক বন্ধুত্বমূলক সম্পর্ক রাখে এবং বজায় চলে। আমি শুধুমাত্র ভারতের সাম্প্রদায়িক মোদিবাদীর বিজেপি যে সরকার, সেটার সাথেই শুধু বাংলাদেশের বিরোধ, অন্য বাংলাদেশের ভারতের মানুষের সাথে কিন্তু আমাদের বিরোধ নেই।
আমাদের সম্পর্ক কিন্তু ঐতিহাসিক এবং খুবই ভালো, এবং এই উপমহাদেশে হাজার বছর ইতিহাস আছে, কোন ধর্মের মানুষ একে আমরা অপরের 40 সাথে সেকেন্ড সময় মারামারি দিতে পারবো করেনি। আপনাকে প্রশ্নটি ওকে, উত্তরে। এবার আমি বলি, সেটা তো হচ্ছে যে আওয়ামী লীগ তো এখনো দেশে নিষিদ্ধ না, সুতরাং শেখ হাসিনা স্বপ্ন দেখতেই পারে যে তিনি আওয়ামী লীগ আবারও যদি আসে, আবার যদি পট পরিবর্তন হয়, তিনি আবার যদি চলে আসতে পারেন। লোক শেখ হাসিনা যে ভুলটা করেছে, উনি এতদিন ধরে ক্ষমতায় থেকে কোনো বিকল্প নেতা তৈরি করেনি। যদি তৈরি করতো তাহলে এই পরিস্থিতি হয়তো তাকে সম্মুখীন নাও হতে হতো। এখন একটা আওয়ামী লীগ কিন্তু একটা বড় নেতৃত্বের ক্রাইসিসের মধ্যে চলে গেছে। এখন ঘুরে ফিরে ওই শেখ হাসিনাকেই আবার দায়িত্ব নিতে হচ্ছে যাতে আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসা যায়। তবে সেটা যদিও সম্ভব না আমি বলে মনে করি, কারণ এতগুলো মানুষ হত্যার পর পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এরকম রেকর্ড নাই যে পালিয়ে যাওয়া সরকার আবার দেশে এসে খুব সহজে তাকে জনগণ গদি ছেড়ে দিয়েছে, এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে হ্যাঁ, উনি যেহেতু একটা ঐতিহাসিক দল, বঙ্গবন্ধুর দল, এই দলটাকে সার্ভাইভ করতে হবে। বাংলাদেশ যতদিন টিকে আছে ততদিন তারা থাকবে, এবং এই দলটাকে যতটুকু উপরে রাখা যায়, যতটুকু ভালো রাখা যায়, যতটুকু পিউরিফাইড করা যায়, সেই চেষ্টা তো উনি করবেন, সেটা দেশে বিদেশে উনি যেখানে থাকুন না কেন। সেটাই হচ্ছে তার বহিঃপ্রকাশ, অন্য কিছু না। জি, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার সাথে এই বিষয়ে জানবো, 1 মিনিটের মধ্যে আপনার কাছ থেকে উত্তরটা নেব। সঙ্গে যদি একটু যোগ করেন, সেটি হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা শেখ হাসিনার বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশে, যেটি এর আগে আমরা দেখেছিলাম তারেক রহমানের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এটি করেছিল। আপনি গণমাধ্যমের শিক্ষক, আপনার কাছে কি মনে হয় যে এই বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার মাধ্যমে আসলে সরকার কতটা লাভবান হতে পারবে? প্রথমত হচ্ছে যে আপনার ধরুন যেই জায়গাটা আওয়ামী লীগ এবং হচ্ছে আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা যে কাজটা করার চেষ্টা করছে, তারা হচ্ছে যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে গণমাধ্যমে শেখ হাসিনার যদি বক্তব্য প্রচারের উপরে নিষেধাজ্ঞা, সেটা গভর্নমেন্টের নিশ্চয়ই কোনো তার যে লজিকটা সেটা আমার কাছে ক্লিয়ার না। কিন্তু আমাকে যদি একজন একাডেমিক হিসেবে জিজ্ঞেস করেন, আমি বলবো যে যদি সেটা প্রোপাগান্ডা বা আপনার হচ্ছে গুজব, সেটাকে কন্ট্রোল করার ব্যাপারে যদি গভর্নমেন্টের পজিশন হয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই মানে হচ্ছে যে একটা সঠিক একটা চিন্তা মনে হচ্ছে আমার কাছে সরকার। অনেক ধন্যবাদ। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে আসলে মূলধারা গণমাধ্যমে হয়তো সেটি আটকে রাখা গেলেও কতটা শেষ পর্যন্ত আটকে রাখা সম্ভব হবে এখনই সেটা বলা যাচ্ছে না। আপনাদের দুজনকে ধন্যবাদ। তবে আসার কথা হলো, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক স্বাভাবিক করতে হবে এই কারণে যে অস্বাভাবিক রেখে দুটো দেশের কেউই আসলে এগিয়ে যেতে পারবে না। এই অবস্থায় আগামী 10ই ডিসেম্বর ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এটি পূর্ব নির্ধারিত একটি সফর, অর্থাৎ সচিব পর্যায়ে একটি বৈঠক। নিঃসন্দেহে সেখানে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সুযোগ রয়েছে। এবং মঙ্গলবার থেকে আমেরিকা, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি ডোনাল্ড রু তিনি দিল্লি সফরে আছেন। তিনি এরপরে নেপাল এবং শ্রীলঙ্কা সফর করবেন। বাংলাদেশ সফর না করলেও নিঃসন্দেহে ভারত সফরের সময় বাংলাদেশের সঙ্গে এই ইস্যুগুলো, অর্থাৎ কিভাবে স্থিতিশীল একটা সম্পর্ক তৈরি করা যায়, সেটি নিয়ে নিঃসন্দেহে কূটনীতিক পর্যায়ে অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে আলোচনাগুলো চলবে এবং আমাদের আলোচনাও চলমান থাকবে। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।